প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আজকে আমি উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের ইলেকট্রন বিন্যাসের নিয়ম সম্পর্কে আলোচনা করব। ইলেকট্রন বিন্যাসের নিয়মের মধ্যে আছে আব্বাও নীতি, হুন্ডির নীতি এবং পরিবর্জন নীতি। এই তিনটা নীতি প্রয়োগ করে আমরা সহজেই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। একটি মৌলের পারমাণবিক সংখ্যা যত, তার নিউক্লিয়াসে ঠিক ততটি প্রোটন এবং বহিঃশক্তি শক্তিস্তরে ঠিক ততটি ইলেকট্রন আছে। একটি শক্তিস্তরে সর্বোচ্চ 20 স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, আমরা এটা জানি। এবং ইলেকট্রন যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, বরং বিভিন্ন শক্তিস্তর, উপশক্তিস্তর এবং অরবিটালে ইলেকট্রনগুলো নিয়ম মাফিক বিতরণ ব্যবস্থার মাধ্যমে সজ্জিত থাকে। বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের এই সজ্জাকেই বলা হয় ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস জানতে হলে আমাকে কতগুলো বিষয় সম্বন্ধে জানতে হবে। এই বিষয়গুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম। ইলেকট্রন বিন্যাসের নিয়ম কী কী? এক নিয়ম হচ্ছে প্রথমে ইলেকট্রন পরস্পরের প্রধান শক্তিস্তরে। প্রধান শক্তিস্তরে ইলেকট্রনের প্রবেশ। আমরা জানি শক্তির উচ্চক্রম অনুসারে সাধারণত ইলেকট্রন বিভিন্ন প্রধান শক্তিস্তরে স্থান গ্রহণ করে। অর্থাৎ একটা ইলেকট্রন যখন একটা ইলেকট্রন প্রবেশ করবে, প্রথমে সে এই প্রথম শক্তিস্তরে প্রবেশ করবে এবং এই প্রথম শক্তিস্তর যখন পূর্ণ হবে তারপর দ্বিতীয় শক্তিস্তরে যাবে, আর দ্বিতীয় শক্তিস্তর যখন পূর্ণ হবে তখন তৃতীয় শক্তিস্তরে যাবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমি কি বললাম যে শক্তির উচ্চক্রম অনুসারে ইলেকট্রন বিভিন্ন প্রধান শক্তিস্তরে স্থান গ্রহণ করে। অর্থাৎ প্রথম শক্তিস্তর পূর্ণ হলে দ্বিতীয় শক্তিস্তরে প্রবেশ করবে, দ্বিতীয় শক্তিস্তর পূর্ণ হলে তৃতীয় শক্তিস্তরে প্রবেশ করবে, তৃতীয় শক্তিস্তরে পূর্ণ হলে চতুর্থ শক্তিস্তরে প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলোকে প্রধান শক্তিস্তর বলা হয়, যেমন কি বা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয় বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এই 1, 2, 3 অর্থাৎ n এর মান 1 মানে প্রথম, 2, 3, 4। তাহলে এর শক্তি বেশি, এর শক্তি তারপর এর শক্তি, তারপর এর শক্তি। অর্থাৎ ইলেকট্রন আগে নিম্ন শক্তিস্তরে যাবে, তারপর উচ্চ শক্তিস্তর, তারপর পরবর্তী, তারপর পরবর্তী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইলেকট্রনকে প্রধান শক্তিস্তরে প্রবেশ করলাম। এইবার আমরা প্রবেশ করাবো প্রধান শক্তিস্তরের উপশক্তিস্তর। প্রধান শক্তিস্তরের কি? উপশক্তিস্তর। তাহলে প্রধান শক্তিস্তরে প্রবেশ করলাম, আমি এবার 2 নম্বর প্রবেশ করাবো উপশক্তিস্তরে ইলেকট্রনের প্রবেশ। উপশক্তিস্তরে ইলেকট্রনের প্রবেশ। আমি প্রধান শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করাইলাম। এইবার প্রধান শক্তিস্তর আবার কতগুলো উপশক্তিস্তরে বিভক্ত, অর্থাৎ এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে একটি প্রধান শক্তিস্তরের উপশক্তিস্তর সমূহ, একটি প্রধান শক্তিস্তরের উপশক্তিস্তর সমূহে ইলেকট্রন শক্তির উচ্চক্রম অনুসারে স্থান গ্রহণ করে। অর্থাৎ প্রথমে S উপশক্তিস্তরে, তারপর P উপশক্তিস্তরে, তারপর D উপশক্তিস্তরে, তারপর F উপশক্তিস্তর। আমরা জানি উপশক্তিস্তর সমূহ কি? S, P, D, F। তাহলে ইলেকট্রন প্রথমে S শক্তির উচ্চক্রম অনুসারে প্রথমে S উপশক্তিস্তর ফিল আপ করবে, তারপর যাবে P উপশক্তিস্তর, তারপর যাবে D, তারপর যাবে F উপশক্তিস্তর,
এর ধারণ সংখ্যা 2টি, এর ধারণ 6টি, এর 10টি, এর 14টি। এটা আমরা জানি। এটা আমরা যখন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করি তখন এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তৃতীয় কথা হচ্ছে আমাদের অরবিটালে ইলেকট্রনের প্রবেশ। ইলেকট্রনের প্রবেশ আমার প্রথমে কি প্রবেশ করলো? প্রধান শক্তি স্তরে এই ইলেকট্রন তার প্রধান শক্তি স্তরের পর তার কি উপশক্তি স্তরে দ্বিতীয়। আর তৃতীয় ধাপ হচ্ছে কি অরবিটালে ইলেকট্রনের প্রবেশ। কোনো উপশক্তি স্তরের প্রত্যেকটি অরবিটালের শক্তি কি সমান? কোনো উপশক্তি স্তরের প্রত্যেকটি অরবিটালের শক্তি সমান। এটা হচ্ছে আমাদের মূলত ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। যেমন এস উপশক্তি স্তরের কোনো কোনো অরবিটাল নেই, যেটাই এস উপশক্তি সেটাই এস অরবিটাল। কিন্তু পি উপশক্তি স্তরের 3টি অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি উপশক্তি স্তরের 5টি অরবিটাল আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। আমি আবারও বলি, ডি উপশক্তি স্তরের 5টি অরবিটাল আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি লিখে দেখাই তাহলে তোমাদের জন্য সহজ হবে। তাহলে অরবিটালে ইলেকট্রনের প্রবেশ, প্রথমে আমরা আসি এস উপশক্তি স্তরের। এস যেটাই এস উপশক্তি স্তর, যেটা এস উপশক্তি স্তর সেটাই হচ্ছে এস অরবিটাল। তাহলে এস উপশক্তি স্তর যেটা সেটাই হলো এস অরবিটাল। অর্থাৎ এস উপশক্তি স্তরকে আর কোনো ভাবে ভাগ করা যায় না, যেটা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে জানতে পারি। তারপর পি উপশক্তি স্তর কি আছে? পি এক্স, পি ওয়াই, পি জেড, যেটা পি উপশক্তি স্তর 3টি অরবিটাল নিয়ে গঠিত, পি এক্স, পি ওয়াই, পি জেড। এবার আসি ডি উপশক্তি স্তর। এটা কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তাহলে ডি উপশক্তি স্তর 5টি অরবিটালে বিভক্ত এবং প্রতিটি অরবিটালের শক্তি সমান। তারপর আসে আমরা এফ উপশক্তি স্তর। উপশক্তি স্তর এটা কি? 7টি ভাগে বিভক্ত করা হয়, যেটার বিভাজনটা অনেকটা কি অনেক জটিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমার যেটা কথা, যে আমরা এই অরবিটাল সম্বন্ধে যা জানলাম, এইবার ইলেকট্রন বিন্যাসের প্রথম নিয়ম হচ্ছে কি হুন্ডের নীতি। এই হুন্ডের নীতি এই অরবিটালের শক্তির উপর নিহিত আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইলেকট্রন বিন্যাসের নিয়মের প্রথম নীতি আমাদের এই অরবিটালের শক্তির উপর যে নীতিটাকে আমরা বলি কি হুন্ডের নীতি। আমরা তাহলে আজকে কি আলোচনা করব? ইলেকট্রন বিন্যাসের নিয়মের প্রথম নীতি হচ্ছে কি হুন্ডের নীতি। হুন্ড রুলস বা হুন্ডের নীতি। এই হুন্ডের নীতিটা কিসের উপর ভিত্তির প্রতিষ্ঠিত? অরবিটালের শক্তির উপর। সে কি বলছে? যে প্রতিটি কোনো উপশক্তি স্তরের প্রতিটি অরবিটালের শক্তি সমান
এবং এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনসমূহ এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে। আমি আবারও বলি, হুন্ডের নীতি সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনসমূহ এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলি, সমশক্তি সম্পন্ন, যেমন পি অরবিটালে কি px py pz, এটা হলো কি সমশক্তিপূর্ণ। ডি অরবিটালে 7টা অরবিটাল কি সমশক্তি সম্পন্ন। ডি অরবিটালে 5টা অরবিটাল কি সমশক্তি সম্পন্ন। এক অরবিটালে 7টা অরবিটাল এক উপশক্তি 7টা অরবিটাল কি সমশক্তি সম্পন্ন। এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ কি সর্বাধিক সংখ্যক কি অযুগ্ম অবস্থায় থাকবে। সাপোজ যদি পি অরবিটালে ইলেকট্রন থাকে কয়টি? 2টি, তাহলে পি এর কি হবে? px py pz, এই একই অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে না। সর্বাধিক অযুগ্ম থাকতে হলে কি লাগবে? এই px এ থাকা লাগবে একটি, py এ থাকা লাগবে একটি। যদি ইলেকট্রন সংখ্যা 3 হয় তাহলে কি হবে? px py pz 1 1 1 করে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে যদি ডি অরবিটালে বা পি অরবিটালে যদি তোমার 5টা কি থাকে ইলেকট্রন থাকে, তাহলে কি হবে? px py pz আগে একটা করে প্রবেশ করবে, পরবর্তীতে বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন আবার তাহলে 3 একে 4 একে 5 এইভাবে থাকবে। যদি ডি অরবিটালে 7টি থাকে ইলেকট্রন, তাহলে কি হবে? এই যে আমি ছক দিই, 5টা ছক দিই সহজভাবে বোঝানোর জন্য। তাহলে এটা 5 ভাগে বিভক্ত। এটা কি? dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। তাহলে 7টা ইলেকট্রন প্রথমে একটা করে প্রবেশ করবে, যাদের স্পিন হবে একমুখী, পরবর্তীতে আর 2টা। তাহলে এই যে এইভাবে তারা ইলেকট্রন কি হুন্ডের নীতি অনুসারে এইভাবে সর্বাধিক অযুগ্ম থাকবে এবং পরবর্তী ইলেকট্রন কি যেটা তোমার শুরু সেখানে প্রবেশ করবে। তাহলে হুন্ডের নীতির আমি আবারও বলি, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।